জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি আফনান অপসরা। নতুন করে আলোচনায় ৩ সরকারের শপথ পড়ানো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যু। সরকার ও বিভিন্ন মহলের তথ্য বলছে যে কোনো সময় পদত্যাগ করবেন তিনি। বিএনপির ভেতরে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন রাষ্ট্রপতির স্বেচ্ছায় পদত্যাগের সুযোগ রয়েছে, সরকার কিছুই করবে না। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার সাংবিধানিক বিধান আছে। রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে পদত্যাগ করতে চান সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি। এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ বলেছেন রাষ্ট্রপতির পদ খালি হলে আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে ইসি। বৃহস্পতিবার সকালে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। উল্লেখ্য, আগামী কয়েকদিনের মধ্যে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে। তারা বলছেন কয়েক সপ্তাহ ধরে এই সম্ভাবনা আরও প্রবল হয়েছে। তবে রাষ্ট্রপতি ঠিক কবে পদত্যাগ করতে পারেন বা তার স্থলাভিষিক্ত কে হবেন সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। রাষ্ট্রপতি পদত্যাগ করবে কি করবে না এটা নির্বাচন কমিশনের কোনো বিষয় না। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। রাষ্ট্রপতি বিদেশে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছেন এমন কোনো তথ্য নেই। খবর পেলে বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সফর ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও ভালো হবে। এদিকে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের নিমন্ত্রণ জানানো হয়েছে। ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। বাংলাদেশি ভাইরা যেসব দেশগুলোতে তারা কর্মরত আছে সেসব দেশে যেমন আরব আমিরাত, মালয়েশিয়া, এসব দেশগুলোতে ভিসার বন্ধ আছে এবং বন্ধ থাকার বিবিধ কারণ আছে। এগুলো নিয়ে আমরা যেটা করছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুবই জরুরি ভিত্তিতে আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই দুটোর সাথে আমরা একাধিকবার, খুবই রিসেন্টলি গত 2-3 সপ্তাহের মধ্যে আমরা একাধিকবার মিটিং করেছি যে আমাদের ভিসা সংক্রান্ত ব্যাপারগুলো কিভাবে সমাধান করা যায়। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনের বরাবর পাঠানো এক চিঠিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংগঠনিক তদন্ত হয়, যা প্রমাণিত হওয়ায় জামায়াতের গঠনতন্ত্রের 62 নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়, গত 22 জুলাই আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ অবস্থায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকার ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানিয়েছেন, জাতীয় সংসদ থেকে চিঠি পেলেই সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। বলেন, নৈতিক স্থলনজনিত কারণে কোনো সংসদ সদস্যকে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলেও তার সংসদ সদস্য পদ বাতিল করার এখতিয়ার আইনে নেই। এই সংক্রান্ত যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে
সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। ওইটা পাওয়ার পর নির্বাচন কমিশন রেফারেন্স পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক তার সিদ্ধান্ত জানাবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে এক ক্যান্টিন বয়ের বিরুদ্ধে। এর জেরে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা মেরেছে শিক্ষার্থীরা। এছাড়াও ক্লাস পরীক্ষা বর্জন করেছে তারা। শিক্ষার্থীরা জানায়, বুধবার রাতে নারী শিক্ষার্থীদের বিজয় ২৪ হলের ওয়াশরুমের ভেন্টিলেটরে এক শিক্ষার্থী একটি মোবাইল দেখতে পান। পরে ওয়াশরুমের পেছনে গিয়ে ইমাম হাসান নামের ক্যান্টিন বয়কে তারা হাতে নাতে ধরে। এক পর্যায়ে ভিডিও করার ঘটনা স্বীকার করে অভিযুক্ত ইমাম। এ ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এদিকে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান হল প্রভোস্ট। এছাড়াও তাদের ক্যান্টিন পরিচালনার বরাদ্দ বন্ধ ও হলে মোবাইল ফোন নেওয়া নিষিদ্ধ বলে ঘোষণা দেওয়ার কথা ও জানান তিনি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। ভার্সিটির মধ্যে একটা হল যেখানে সব থেকে সেফ হওয়ার কথা, সেই জায়গায় এরকম কাজ হচ্ছে, তাও ৬ মাস ধরে কেউ জানতে পারেনি, কেউ কোনো প্রতিবাদ করেনি। ক্যান্টিনে যেখানে মেয়েদের কাজ করার কথা, মেয়েদের হলে মেয়েরা কাজ করবে, সেখানে ছেলেদেরকে অ্যাক্সেস দিয়েছে তো দিয়েছেই। সেই ক্যান্টিন এবং ওয়াশরুমের পাশে গণরুম ক্রিয়েট করেছে। আসলে আমরা তার সুষ্ঠুমূলক বিচার চাই। এরকম তো হয়ে আসতেছে একের পর এক যৌন হয়রানি, এগুলো নিয়ে কোনো প্রশাসন ব্যবস্থাই নিচ্ছে না। প্রশাসনের কাছে এটাই দাবি, আমাদের মেয়েদের নিরাপত্তা, ন্যূনতম নিরাপত্তাটাও যদি তারা দিতে পারে না, তাহলে আসলে হল প্রশাসন কি করছে এখানে। আমরা হলের মধ্যে কর্মচারীদের জন্য কোনো ধরনের মোবাইল ফোন ভেতরে ব্যবহার করাটা আমরা নিষিদ্ধ করে দিয়েছি। তারা মোবাইল যদি কেউ আনেও তারা হল গেটে সেটা জমা দিয়ে তারা হলের মধ্যে প্রবেশ করবে। আর আমরা একটা তদন্ত কমিটি আমরা অভ্যন্তরীণ করে দিয়েছি। সেই তদন্ত কমিটিকে বলা হয়েছে ৩ দিনের মধ্যে একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য। অর্থনীতিতে চ্যালেঞ্জ থাকলেও ব্যবসা ও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ভ্যাট ট্যাক্স প্রক্রিয়া সহজ ও সরকারি সেবা ডিজিটালাইজ করা সহ বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে জোর দিচ্ছে সরকার। বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের বড় প্ল্যাটফর্ম FCCI আয়োজিত সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করতে দৃঢ় প্রতিজ্ঞ তার সরকার। সুনির্দিষ্ট নিয়ম ভিত্তিক বিশ্ব অর্থনীতির সাথে তাল মিলিয়ে বেসরকারি খাতকে গড়ে তুলতে দেশের শীর্ষ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থানের বিষয় নিয়ে আলোচনা হয়। The new forward-looking BNP government wants your companies to invest and expand in Bangladesh. Whether you are a local entrepreneur or a foreign investor. When you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. This is a commitment we will try our best to keep, inshallah. Their message was clear. Bangladesh needs stronger legal protection for investment, modern regulatory framework, simpler tax system, easier profit repatriation, deeper capital market, and better infrastructure, of course. We are improving ports, logistics, infrastructure, and energy security, while encouraging greater investment in renewable energy. Our government is determined to build a $1 trillion economy by 2034. কক্সবাজারকে শুধু আঞ্চলিক নয়, রিজিওনাল পর্যটন হাব করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে কক্সবাজার নিয়ে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে বৈঠক করেন তিনি। বলেন, $1 ট্রিলিয়ন ইকোনমিতে কক্সবাজারের অন্যতম অংশীদারিত্ব নিশ্চিত করতে মহাপরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। $34 ট্রিলিয়ন ইকোনমি যে আমরা যে টার্গেট করেছি, কক্সবাজার হচ্ছে তার মধ্যে অন্যতম একটি গ্রোথ হাব, আপনার গ্রোথ সেন্টার হিসাবে কন্ট্রিবিউট করবে $1 ট্রিলিয়ন ইকোনমিতে।
কক্সবাজারের ইকোনমি, কক্সবাজারের সার্বিক উন্নয়ন এই $1 ট্রিলিয়ন ইকোনমিতে একটা বড় ধরনের অবদান রাখে। ওভারঅল কক্সবাজারের মাস্টার প্ল্যানের মাধ্যমে এটাকে সার্বিকভাবে আমরা কিভাবে এটাকে আন্তর্জাতিক এবং রিজিওনাল হাব হিসাবে করতে পারি, এই বিষয়গুলো আলোচনা হয়েছে মূলত। বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা আগামী 27 জুলাই থেকে শুরু হবে। পূর্ব নির্ধারিত পরীক্ষা শেষে স্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রজ্ঞাপনে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষা সমূহের সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর আগে ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে গেল 8 জুলাইয়ে চট্টগ্রাম বোর্ডের অধীন 5 জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার মানবতা বিরোধী অপরাধের মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 শুনানি শেষে মোজাফফর হোসেনকে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এর আগে মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনের পর তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। চিফ প্রসিকিউটর জানান, মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। প্রসিকিউশনের দাবি, জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সম্ভাব্য ভূমিকা, সেই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে তার সম্পৃক্ততা তদন্তের অংশ হিসেবেই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। চিফ প্রসিকিউটর আরও জানান, প্রসিকিউশনের দাবি, জন ডো ছদ্মনামে যোগাযোগ রক্ষা করতেন মোজাফফর। গত 15 জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএস-এর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। যে আমাদের বাংলাদেশ আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল অফিসের থেকে আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনালে হাজির হওয়ার পরে আমরা একটি আজকে নতুন করে দরখাস্ত দিয়ে বলেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং আমরা 2 দিনের জন্য তাকে, এটাকে আমরা রিমান্ড বলেন অথবা সেম হবে জিজ্ঞাসাবাদ যে অর্থই বলেন, তাকে ইন্টারোগেশন, আমাদের আইনে যেভাবে বলা আছে, তাকে ইন্টারোগেশনের জন্য। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। জুলাই গণহত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিষ্পত্তি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে 7 দফা দাবি জানিয়েছে 11 দলীয় ঐক্য। এ বিষয়ে ট্রাইব্যুনালে গিয়ে স্মারকলিপি জমা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়া সহ জোটের শীর্ষ নেতারা। স্মারকলিপিতে জানানো হয়, জুলাই হত্যাকাণ্ডের অধিকাংশ ক্রাইম সিনের পূর্ণাঙ্গ তদন্ত এখনও শেষ হয়নি। এছাড়া ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং চিহ্নিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অনেক আসামি এখনও গ্রেপ্তারের বাইরে রয়ে গেছে। 61 জেলায় মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হলেও ঢাকা, রংপুর ও কুষ্টিয়া ছাড়া অন্যান্য জেলার তদন্তে মন্থর গতি অভিযোগ আনা হয়। এছাড়া গুম পরবর্তী হত্যাকাণ্ড এবং লাশ গোপন বা আলামত ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ, বিচার প্রার্থী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচার প্রক্রিয়া নিয়ে অপপ্রচার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় 11 দলীয় ঐক্য। সামিট গ্রুপের বিরুদ্ধে হাজার কোটি টাকা পাচার ও দুর্নীতির অভিযোগ তদন্তে এবার সরকারি 2 গুরুত্বপূর্ণ সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। বিকেলে সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানায় সংস্থাটি। কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পিডিবিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় বরাবর পত্র প্রেরণ করেছেন। ওখান থেকে রিপোর্টপত্র আসার পরে কমিশন সিদ্ধান্ত নেবেন পরবর্তী পদক্ষেপ। অনুসন্ধানে এখানে বলাই আছে যে ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ। সেটা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রশ্ন ফাঁস করে তরুণদের ভবিষ্যৎ নষ্টের পেছনে দায়ীদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের মাধ্যমে প্রশ্ন ফাঁসকারীদের দ্রুত বিচারের আওতায় আনার ঘোষণাও দেন তিনি।
জবাবে তরুণদের ভবিষ্যৎ নষ্টের জন্য মোদীকেই দায়ী করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অন্যদিকে প্রশ্ন ফাঁসকারীদের বিচারে মোদীর আশ্বাসের পরও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এখনও যন্তর মন্তরে অনড় অবস্থানে ককরোচ জনতা পার্টি। চলমান বিক্ষোভের জেরে ইন্টারনেটের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির 16টি মেট্রো স্টেশন। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আগামী 4 সপ্তাহের মধ্যে পুলিশকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। এদিকে শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে অনশন ভাঙার আশ্বাস দিয়েছেন অধিকার কর্মী সোনাম ওয়াংচুক। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। গেল 1 মাসের মধ্যে দেশটিতে এটি 4র্থ হত্যাকাণ্ড। 60 বছর বয়সী নিহত সাংবাদিক লেইভা মূলত সরকারি দুর্নীতি এবং ওয়াক্সাকায় সক্রিয় অপরাধী গোষ্ঠীর সহিংসতার বিষয়গুলো নিয়ে প্রতিবেদন করতেন। এরই মধ্যে হত্যাকাণ্ডের তদন্ত চলছে। কে বা কারা তাকে হত্যা করেছে এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানা যায়নি। সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হিসেবে বিবেচনা করা হয় মেক্সিকোকে। চলতি বছরে এখন পর্যন্ত মেক্সিকোতে অন্তত 5 জন সাংবাদিক নিহত হয়েছেন। ইরান যুদ্ধের বিশাল খরচের মধ্যেই মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হল $1,15,000 কোটি প্রতিরক্ষা বিল। 216 থেকে 212 ভোটে বিলটি পাশের পর উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে। 7 জন রিপাবলিকান ছাড়া বাকি সবাই বিলটির পক্ষে এবং 6 জন ডেমোক্র্যাট ছাড়া বাকি সব আইন প্রণেতা বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। পেন্টাগনের জন্য অনুমোদিত এই বিপুল পরিমাণ অর্থের বিরোধিতা করে ডেমোক্র্যাটরা বলেছেন, ট্রাম্প প্রশাসন সামাজিক কর্মসূচিতে ব্যয় কমিয়ে যুদ্ধের পেছনে অর্থ ঢালছে। এদিকে রিপাবলিকানরা বলছেন, ইরানে যুদ্ধরত সামরিক বাহিনীকে সমর্থন, প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ নানা কারণে বিলটি অপরিহার্য ছিল। এবারে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেটে আবারও শৃঙ্খলা ইস্যু। আচরণবিধি ভঙ্গের অভিযোগে লিটন দাস ও শেখ মাহেদির বিরুদ্ধে আর্থিক জরিমানার প্রস্তাব করেছে বিসিবির শৃঙ্খলা কমিটি। জানা গেছে, চোটের কারণে জিম্বাবুয়ে সফরের মাঝপথে দেশে ফেরার পর বিসিবিকে না জানিয়েই চীনে ভ্রমণে যান লিটন দাস। অথচ বিসিবির আচরণবিধি অনুযায়ী সিরিজ বা খেলা না থাকলেও দেশের বাইরে যেতে হলে বোর্ডের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামে T20 সিরিজে একাদশের সুযোগ না পাওয়া নিয়ে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন শেখ মাহেদি। দলে জায়গা না পেয়ে আগেও নানা সময়ে বিরূপ মন্তব্য করেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। এই কারণে তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠে। বুধবার শৃঙ্খলা কমিটির সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন 2 ক্রিকেটার। এরপরই তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানার সুপারিশ করা হয়েছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।